মিস্টার রাবির খান, আমার পিএকে ছেড়ে দাও, নয়তো তোমার পিএকে আমি জানে মেরে ফেলব। রাবির দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলে, আমার গোডাউনে আগুন লাগানোর সাহস হয় কি করে তোমার? প্রমাণ আছে? হু, আমি যে তোমার গোডাউনে আগুন লাগিয়েছি তার কোনো প্রমাণ আছে? আগে প্রমাণ দাও, তারপর কথা বলো। হ্যাঁ, সেই প্রমাণের জন্যই তোমার পিএকে এখানে ধরে আনা হয়েছে। আর এই কাজটা আমি না, পুলিশ করেছেন। পুলিশকে দিয়ে তুমি করিয়েছ। খুব খারাপ করছো রাবির খান। আমি কিন্তু এর শোধ নিয়েই ছাড়ব। সাদরাজ চেঁচিয়ে বলল। রাবির ঠান্ডা মেজাজে বলল, যদি তুমি বা তোমার লোক কিছু করে না থাকে তবে তুমি নিশ্চিন্তে থাকো, তোমার লোকের কিছুই হবে না। সাদরাজ কঠিন গলায় বলল, আমি আমার পিএকে আধ ঘন্টার মধ্যে আমার অফিসে দেখতে চাই। আর তা না হলে কিন্তু তোমার পিএ আধ ঘন্টা পর আর এই দুনিয়াতেই থাকবে না। কথাটা যেন মাথায় থাকে। সাদরাজ কল কাটে। রাবির ফোনটা চেয়ারের উপর ছুঁড়ে মারে। তার মন বলছে এই সব কিছুর পেছনে সাদরাজেরই হাত রয়েছে। কিন্তু এখন উপযুক্ত প্রমাণের অভাবে সে কিচ্ছু করতে পারছে না। একজন অফিসার ভেতর থেকে বেরিয়ে এলেন। রাবির তাকে দেখে জিজ্ঞেস করল, কিছু বলেছে? না। সে তখন থেকে এক কথাই বলছে, সে কিছু জানে না। তার স্যার কিছু করেনি। ঠিক আছে, তাকে এবার ছেড়ে দিন। প্রমাণ ছাড়া তো আর কিছু করা যাবে না। আগে প্রমাণ পায়, তারপর সব হবে। থানা থেকে বেরিয়ে রাবির যখন গাড়িতে উঠে, তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে কিছু মেসেজ আসে। সে গাড়িতে গিয়ে বসে ড্রাইভারকে বলে গাড়ি স্টার্ট দিতে। তারপর সে সেই মেসেজ অপশনে ঢোকে। কিছু ছবি পাঠানো হয়েছে। রাবির দেখে ছবিগুলো তো মেহুলের। ছবিতে দেখা যাচ্ছে সে একজনের সঙ্গে রেস্টুরেন্টে বসে আছে। তবে তার মুখ দেখা গেলেও তার অপর পাশের মানুষটাকে চেনা যাচ্ছে না। কারণ ছবিটা সেই ব্যক্তির পেছনে থেকে তোলা। তবে এই ছবি দেখে একটা জিনিস ঠিকই আন্দাজ করা যাচ্ছে যে ব্যক্তিটা একজন পুরুষ মানুষ। আর তার সাথে ছবিগুলোতে মেহুলের হাস্যোজ্জ্বল মুখটাই দেখা যাচ্ছে। রাবির বুঝতে পারে না লোকটাকে। সে সঙ্গে সঙ্গেই ওই নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে। তবে নাম্বারটাও বন্ধ। তাই সে আপাতত ছবিগুলো সেভ করে গ্যালারিতে রেখে দেয়। তারপর সে ড্রাইভারকে বলে সংবাদপত্রের অফিসে যেতে। ড্রাইভার সেদিকেই গাড়ি ঘুরায়। রাবির সেই অফিসে গিয়েই সোজা বসের রুমে যায়। বসও এবার তাকে দেখে জোরপূর্বক হাসে। সালাম দিয়ে বলে, কেমন আছেন খান সাহেব? জি, আলহামদুলিল্লাহ। আপনার সেই রিপোর্টার ছুটি থেকে এসেছেন? হে, হ্যাঁ হ্যাঁ, এসেছেন। আপনি বসুন। আমি উনাকে কল দিয়ে আসতে বলছি। তারপর তিনি একজন ব্যক্তিকে কল দিয়ে তার কেবিনে আসতে বলেন। রাবিরের দিকে চেয়ে বলেন, কি খাবেন বলুন, চা না কফি? কিছুই না। কাজে এসেছি, কাজ শেষে চলে যাব। বসো জিভ দিয়ে ঠোঁট ভিজালেন। তার চোখে মুখে চিন্তার ছাপ। তিনি কোনোমতেই চাইছেন না তার অফিসের কোনো রেপুটেশন খারাপ হোক। কিন্তু কিভাবে কি হয়েছে সেই ব্যাপারেও তিনি অবগত নন। তাই আপাতত তিনি চুপ রইলেন। একটু পর সেই কেবিনে একজন ব্যক্তি আসেন। বসো তাকে দেখে বলেন, আসুন, আপনার সাথে রাবির খান কথা বলতে চাইছেন। লোকটা ইতস্তত স্বরে রাবিরের দিকে চেয়ে বলে, জি স্যার, বলুন। বসুন আপনি। লোকটি চেয়ারে বসে। তার চোখ মুখ স্থির নয়। সে ব্যস্ত চোখে এদিক ওদিক দেখছে। রাবির জিজ্ঞেস করে, গত 20 তারিখের একটা প্রতিবেদন, যেটা একটা মেয়েকে নিয়ে তৈরি করা হয়, তার গানের বিষয়ে, সেই প্রতিবেদনটা কি আপনি তৈরি করেছিলেন? লোকটা ঢোক গিলে
অস্থির চোখে বসের দিকে তাকায়। বস তার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। লোকটি বুঝতে পারছে না যে সে অন্যায়টা কি করেছে। সে মাথা ঝাঁকিয়ে বলে, জি। আচ্ছা, আর সেই প্রতিবেদনটা তৈরি করার কথা আপনাকে কে বলেছে? একজন লোক। রাবিরের দুভ্রুয়ের মাঝে খানিক ভাঁজ পড়ে। সে জিজ্ঞেস করে, কে সে? আমি তো তাকে চিনি না। নাম পরিচয় কিছুই জানেন না? নাম বলেছিলেন সিয়াম, যতটুকু মনে পড়ছে। আর পরিচয়? যেই ভার্সিটির মেয়েকে নিয়ে প্রতিবেদন তৈরি করেছি সেই ছেলেটাও সেই ভার্সিটির। রাবির তখন অবাক হয়। জিজ্ঞেস করে, আর কিছু জানেন আপনি তার ব্যাপারে? না স্যার। ঠিক আছে, তবে ভবিষ্যতে আর কোনোদিন কারো অনুমতি ব্যতীত তাকে নিয়ে খবরের কাগজে কিছু লিখবেন না, বুঝতে পেরেছেন? জি স্যার। রাবির উঠে দাঁড়ালে বস বলেন, কিছু খেয়ে যান। এভাবে খালি মুখে চলে যাচ্ছেন। রাবির এক পলক তার দিকে চেয়ে বলে, আমি আপনার বাড়ির মেহমান নয় যে খেয়ে যেতে হবে। আসছি। রাবির মেহুলকে কল দিচ্ছে, কিন্তু রিং বাজলেও কল রিসিভ হচ্ছে না। বেশ অনেকক্ষণ পর মেহুল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। একটা লম্বা সময় ধরে শাওয়ার নিয়েছে সে। ভেজা চুল ভালোভাবে মুছেওনি। আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে দেখে ভাবনায় পড়ে। কাল রাতের কথা মনে হয়। রাবিরের শরীরের উষ্ণতা গায়ে যেন এখনো মিশে আছে তার। খানিক লজ্জা পায়। ঠোঁট চেপে হাসে। তখনই ফোনটা তার আবার বেজে ওঠে। উকি দিয়ে স্ক্রিনে নেতা সাহেব নামটা দেখতেই দ্রুত কল রিসিভ করে সে। রাবির জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? শাওয়ার নিচ্ছিলাম। রাবির ঘড়ির দিকে চেয়ে বলে, বিকেল 5টায়? হ্যাঁ, আজকে একটু ঘরদোর পরিষ্কার করেছি তো, তাই একেবারে সব করে এখন শাওয়ার নিয়েছি। খেয়েছেন? না, এখন গিয়ে খাবো। আপনি খেয়েছেন? জি, আমি সবকিছু সময়মতো করি। মেহুল তখন ভ্রু কুঁচকে বলল, আপনি কি আমাকে খোঁচা দিতে চাইছেন নাকি? না, আমার এসব খোঁচাখুচির অভ্যাস নেই। একটা জরুরি কাজে ফোন দিয়েছিলাম। জি, বলুন। সিয়াম নামে কাউকে চিনেন? মেহুল অল্প অবাক হয়। বলে, জি, ও তো আমার ফ্রেন্ড। কেন? আপনার নামে প্রতিবেদন ওই লিখিয়েছে। কি? মেহুল চমকে যায়। বলে, না, ও এমন কিছু করলে তো আমাকে বলতো। আমি আজকে সেই রিপোর্টারের সাথে কথা বলে এসেছি মেহুল। উনি আমাকে এই নামটাই বলেছেন। আর বলেছেন, এই ছেলেটা নাকি আপনার ভার্সিটিতেই পড়ে। মেহুল তো বেশ চিন্তায় পড়ে যায়। এমন কিছু হবে সে ভাবেনি। তার ক্লাসের কেউই এই ব্যাপারটা স্বীকার করেনি। আর সিয়াম, এই ছেলে হুট করে কেন এসব করতে যাবে? ওর সাথে তো খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্কও তার নেই। তাহলে? মেহুলের ভাবনার মাঝেই রাবির বলে, আপনার সাথে আমার আরও কিছু কথা আছে। আমি একটু পর আসছি। আবার কি হয়েছে? এসেই সবকিছু বলবো। আপনি গিয়ে এখন আগে খেয়ে নিন। রাবির এই বলে কল কেটে দেয়। মেহুলের চিন্তার মাত্রা এবার দ্বিগুণ হয়। রাবির আর কি বলতে চায়? এমন কি কথা, যার জন্য সে নিজেই এখানে চলে আসছে? আবার গুরুতর কিছু হয়েছে নাকি? উফ, একটার পর একটা ঝামেলা যেন লেগেই যাচ্ছে। আজকাল একটুও শান্তি পাচ্ছে না সে। আর এইসব হলো একজন নেতা সাহেবকে বিয়ে করার সাইড ইফেক্ট। মেহুল রাবিরের দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয়। রাবির গ্লাসের পানিটা ঢকঢক করে গিলে গ্লাসটা সাইড করে রাখে। রাবিরের চোখ মুখ দেখে মেহুলের মনে হচ্ছে, আবার নিশ্চয়ই সিরিয়াস কিছু হয়েছে। মেহুল তাকে প্রশ্ন করতেও ভয় পাচ্ছে। আবার অস্থিরতায় চুপ থাকতেও পারছে না। তবে রাবির নিজে থেকেই একসময় তার মৌনতা কাটাল।
গলা ঝেড়ে বলল, সিয়ামের সাথে কি আপনার খুব ভালো সম্পর্ক? মেহুল অবাক হল। স্বাভাবিক স্বরে বলল, ও আমার জাস্ট ক্লাসমেট। রাবির সেই কথার বিপরীতে কিছু বলল না। তার ফোন বের করে একটা ছবি মেহুলের দিকে এগিয়ে দিয়ে বলল, এই ছেলেটা কে? মেহুল মনোযোগ দিয়ে ছবিটা দেখে সঙ্গে সঙ্গেই বুঝে উঠতে না পারলেও পরক্ষণেই সেদিনের কথা মনে পড়ে, যেদিন সে সাদরাজের সাথে রেস্টুরেন্টে বসেছিল। সে বলল, এটা সিয়াম না। তাহলে কে? রাবিরের কাট কাট গলার এই প্রশ্নে মেহুল বেশ বুঝতে পারছে সে যে ছবিটাকে ইতিবাচক চোখে দেখেনি। তাই সে ঠোঁট চেপে হাসে। পরে স্বাভাবিক গলায় বলে, উনিই হলেন সেই ব্যক্তি যিনি আমার বাবাকে রক্ত দিয়েছিলেন। একদিন হুট করেই উনার সাথে দেখা হয়েছিল। পরে উনি কফির অফার করেন, তাই 1 কাপ কফি খেতে গিয়েছিলাম। কিন্তু এই ছবিটা কে তুলেছে? যে তুলেছে সে নিশ্চয়ই আমার শত্রু। আর এই লোকটার নাম কি? কোথায় থাকেন বা কি করেন উনি? উনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন। আর উনার নাম? বাবা, আজকে কিন্তু আর যেতে পারবেন না। আমাদের এইখানেই থাকবেন। মেহুল নাম বলার আগেই রামিনা বেগম ড্রয়িং রুমে এসে হাজির হলেন। তিনি হেসে কথাটা বললেন। রাবির মৃদু হেসে বলল, রাতে একটা জরুরি মিটিং আছে মা। এখানে আজ থাকাটা কোনোভাবেই সম্ভব না। অন্য একদিন এসে অবশ্যই থাকব। তাহলে খেয়ে যেতে হবে। আমি সব রান্না করছি। না খেয়ে আজ এখান থেকে বেরুতে পারবেন না। রাবির হেসে বলল, আচ্ছা ঠিক আছে, খেয়েই যাব। রামিনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর রাবির আবার মেহুলের দিকে চেয়ে শক্ত গলায় বলে, তো লোকটার সম্পর্কে কি বলছিলেন যেন? লোকটাকে আমি চিনি না। বড় জোর 2 থেকে 3 বার দেখা হয়েছে, তাও আবার কাকতালীয়ভাবে। কিন্তু এখন কথা হচ্ছে এই লোকের সাথে আমার এই ছবি আপনাকে কে পাঠালো? জানি না। যেই নাম্বার থেকে এসেছে সেই নাম্বার এখন বন্ধ। তবে যে এই কাজটা করেছে সে নিশ্চয়ই আরও বড় কোনো চাল চালছে। আর এই লোকের ব্যাপারেও আমার সব ইনফরমেশন বের করতে হবে। এই 2 থেকে 3 বার একই মানুষের সাথে দেখা হওয়াটা কি শুধুই কাকতালীয়, নাকি অন্য কিছু? কিন্তু আপনি লোকটাকে কোথায় পাবেন? এই কাজের দায়িত্ব আমার। আপনি লোকটার নাম কি যেন বলছিলেন? মেহুল একটু ভেবে বলল, সাদরাজ। সাদরাজ আহমেদ মেবি। রাবিরের চোখ মুখ নিমিষেই কুঁচকে যায়। বিস্ময় হতভম্ব সে। জিজ্ঞেস করে, কি? তার নাম সাদরাজ আহমেদ? আপনি সিউর? হ্যাঁ, এখানে সিউর না হওয়ার কি আছে? আমার তো উনার সাথে কথাও হয়েছে। রাবিরের মাথার রক্ত টগবগ করছে যেন। রাগে শরীর রি রি করছে। সাদরাজের এত বড় কলিজা হয় কি করে? রাবিরের তো কিছু মাথায় আসছে না। এই লোকটার কত বড় বুকের পাটা, সে সব ছেড়ে ছুড়ে শেষে কিনা রাবির খানের কলিজায় হাত দিয়েছে। এই হাত কি আর অক্ষত থাকবে? না, কখনোই না। শুধু এই হাত না, এই হাতের মালিকও আর বেশিদিন অক্ষত থাকবে না। রাবির চোয়াল শক্ত করে মেহুলের হাত থেকে ফোন নেয়। তারপর আরেকটা ছবি বের করে মেহুলের চোখের সামনে ধরে বলে, এই লোকটার কথাই বলছিলেন? মেহুল চমকে বলে, হ্যাঁ, উনিই তো সাদরাজ। কিন্তু উনার ছবি আপনার কাছে কি করে এলো? রাবির নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না যেন। ভয়ানক কিছু করে ফেলতে ইচ্ছে করছে তার। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, 1 গ্লাস ঠান্ডা পানি আনুন। মেহুল রাবিরের ব্যবহারে ভীত হয়। কি হলো হঠাৎ? এত রেগে গেলেন কেন উনি? মেহুল যাচ্ছে না দেখে রাবির তার দিকে চেয়ে ধমক দিয়ে বলে উঠে, গো ফাস্ট, মেহুল।
ঠান্ডা পানি আনুন। মেহুল ধমক খেয়ে এক লাফে উঠে দাঁড়ায়। তারপর দৌড়ে যায় ঠান্ডা পানি আনতে। রাবির এক শ্বাসে পুরো পানি শেষ করে। নিজেকে শান্ত রাখার যথেষ্ট চেষ্টা করছে সে। মাথায় আঙ্গুল চালিয়ে চুল ঠিক করে। পাঞ্জাবির উপরের দুটো বোতাম খুলে দিয়ে একটু আরাম করে বসে। এর মধ্যেই প্রচণ্ড মাথা ধরেছে তার। সে চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসে। মেহুল ভয় দাঁড়িয়ে আছে। কিছু একটা যে বলবে সেই সাহসটুকুও নেই তার। রাবিরের এই আচরণ তার বোধগম্য হচ্ছে না। কেন এই রাগ, এই আক্ষেপ কে জানে? মেহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। রাবির চোখ বুজা অবস্থাতেই ঠান্ডা গলায় বলল, বসুন। মেহুল ঢোক গিলে বসে, তবে অনেকটা দূরত্বে। রাবির জোরে নিঃশ্বাস ফেলে মেহুলের দিকে চেয়ে বলে, আমার রাজনীতি জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন? এই সাদরাজ আহমেদ। যার কারণে রাজনীতিতে আসার পর এই 9 বছরের জীবনে আমি একদিনও শান্তি পাইনি। যার কারণে প্রতিনিয়ত আমার জীবন হুমকির মুখে পড়ে। যার কারণে আমি একদিনের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি না। সেই ভয়ঙ্কর লোকটাই হল সাদরাজ আহমেদ। আপনার চোখে যিনি ভীষণ দয়ালু, ভীষণ ভালো মানুষ, যিনি আপনার বাবাকে রক্ত দিয়ে সাহায্য করেছেন, তিনি আবার সবথেকে বড় শত্রু। আর এই সবকিছু উনি কেন করেছেন জানেন? আমার থেকে শোধ নেওয়ার জন্য। আমার কারণে তার অনেক বেআইনি কাজ আটকে গিয়েছে, অনেক বেআইনি সম্পদ হারিয়েছে, তার ক্ষমতা হারিয়েছে। তাই সে আমার উপর থেকে শোধ নেওয়ার জন্য আপনাকে তুরুপের তাস বানিয়েছে। ভেবেছে আপনাকে পুঁজি করে সে সহজেই আমার কাছ থেকে সবকিছু হাসিল করে নিতে পারবে। কিন্তু এসব করতে গিয়ে সে নিজেরই যে কত বড় বিপদ ডেকে এনেছে, সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। ওকে তো আমি। শেষের কথাটা শেষ না করেই রাবিরটি টেবিলের উপর জোরে ঘুষি দিয়ে উঠে। মেহুল ভয় পায়। রাবির রীতিমতো রাগে কাঁপছে। তার কপাল আর হাতের রগ ফুলে উঠেছে। চোখ লাল হয়ে গিয়েছে। রাবিরের এমন রূপ দেখে মেহুলের ভয় কান্না পাচ্ছে যেন। সে তো কিছু জানত না। সাদরাজকেও সে চিনত না। রাবির যদি তাকেও এখন ভুল বুঝে, যদি তার উপরও সে প্রচণ্ড রেগে যায়, তখন? মেহুল ভয় ভয় বলে, আমি সাদরাজ আহমদকে চিনতাম না। উনাকে এর আগে কখনো দেখিওনি। আমাকে ভুল বুঝবেন না, প্লিজ। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। বিশ্বাস করুন। রাবির উঠে বসে মেহুলের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলে, আমি আপনাকে বিশ্বাস করি, মেহুল। আর আমি জানি এইসব কিছু সাদরাজ ইচ্ছে করে করেছে। আর এইসব কিছুর যে এখন কি ভয়ানক পরিণতি হবে সেটা সে কল্পনাও করতে পারছে না। মেহুলের ভয় একটু কমে সে রাবিরের কিছুটা কাছে গিয়ে বসে বলে, রেগে গিয়ে কিছু করতে পারবেন না। এই লোকটাকে বুদ্ধি দিয়ে মারতে হবে। আমার মাথায় একটা প্ল্যান আছে। এখন উনার চাল দিয়েই আমাদের উনাকে মারতে হবে। কিভাবে? শুনুন, বলছি। না, আমি চাই না আপনি কোনোভাবে ওর সংস্পর্শে থাকুন। ওর ব্যাপারটা আমি দেখে নিব। এসবের মধ্যে এখন আর আমি আপনাকে জড়াতে চাইছি না। মেহুল রাবিরকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু রাবিরের এই ব্যাপারটা ভালো লাগছে না। নিজের জন্য বা ওই সাদরাজকে হারানোর জন্য সে মেহুলকে কোনোভাবেই ব্যবহার করতে চায় না। মেহুল বলল, আরে বাবা, আমি উনার সাথে নিজ থেকে কোনো যোগাযোগ করব না। আমি শুধু দেখব উনি ভবিষ্যতে আর কি কি করেন। এখন তো আমরা সবকিছু জানি, তাই না? ওই লোকটার পরবর্তী চালটা কি এখন আমাদের সেটাই বুঝতে হবে। আর তার জন্য আপাতত আমাদের চুপ থাকতে হবে। আপনি যে ওই লোকটার ব্যাপারে সব জেনে গিয়েছেন সেটা কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। রাবির ভাবছে,
আদৌ এটা ঠিক হবে কিনা। মেহুলের সাথে সাদরাজের এইটুকু কথোপকথনও সে সহ্য করতে পারবে না। সেখানে সাদরাজের সাথে তার এই নরম ব্যবহার সে তো আরও আগেই মেনে নিতে পারছে না। সে অনেকক্ষণ চিন্তা করে বলে, দেখুন, আপনার সাথে যখনই ওর দেখা হবে বা কথা হবে আমাকে সাথে সাথে বলবেন। আর আমাকে না জানিয়ে নিজ থেকে আগ বাড়িয়ে কিছু বলতে বা করতে যাবেন না। সাদরাজ প্রচণ্ড চতুর। ওর সাথে আপনি একা পাল্লা দিয়ে পারবেন না। মেহুল, একা কোথায়? আপনি আছেন না? হ্যাঁ আছি। 1 মিনিটের জন্যও আমি আপনাকে এখন চোখের আড়াল করব না। ভাবছি মাকে বলবো যেন আমাদের বিয়ের প্রোগ্রামটা ঈদের পর পরই করে ফেলেন। মেহুল অবাক হয়ে বলে, ওমা কেন? আমি তো বলেছি আমার অনার্সের পর। মেহুল দেখুন, আপনি এখানে থাকলে আমার দুশ্চিন্তার ভার বাড়বে। আপনি যদি আমার বাড়িতে থাকেন তাহলে আমি তুলনামূলকভাবে একটু নিশ্চিন্ত হতে পারব। কারণ সেখানে আমার পরিপূর্ণ সিকিউরিটির ব্যবস্থা আছে। আপনাকে এখানে রেখে আমাকে সারাক্ষণ একটা দুশ্চিন্তায় থাকতে হবে। তাই আপাতত আপনাকে আমার এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে। আপনাকে ওই বাড়িতে নিতে পারলেই আমার শান্তি। মেহুলের মুখ কালো হয়ে গেল। রাবিরের এই প্রস্তাব তার মোটেও পছন্দ হয়নি। সে তো ভেবেছিল অনার্স শেষ করতে করতে তার গানের ক্যারিয়ারটাও পাকা করে ফেলবে। তারপর রাবিরের বাড়িতে চলে গেলেও কিছু যায় আসে না। ততদিনে রাবিরও তার মাকে রাজি করিয়ে ফেলতে পারবে। কিন্তু এখন এত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে তো সবকিছু উলট পালট হয়ে যাবে। মেহুলকে উদ্বিগ্ন দেখে রাবির বলল, চিন্তা করবেন না, ওই বাড়িতে গেলেও আপনার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। আর গানের? মেহুল উৎসুক চোখে চেয়ে আছে রাবিরের দিকে। রাবির কি উত্তর দিবে সেই প্রতীক্ষায়। রাবির চাপা নিঃশ্বাস ফেলে বলে, এই ব্যাপারে মার সাথে আমার এখনো কথা হয়নি। মেহুল মাথা নিচু করে নরম গলায় বলল, আমার এক স্যারের বন্ধু বেশ বড় গায়ক। উনি আবার নতুন সব গায়ক গায়িকাদের নিয়ে কাজ করেন। উনি নাকি স্যারকে আমার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। অফার করেছেন উনার স্টুডিওতে গিয়ে গান করার জন্য। স্যার বলেছেন উনার সাথে কাজ করলে নাকি আমার গানের ক্যারিয়ার এমনিই তৈরি হয়ে যাবে। আমাকে আর বেশি খাটতে হবে না। কিন্তু আমি তখন সিদ্ধান্ত নিতে পারিনি। আপনার সাথে কথা না বলে কি করে সিদ্ধান্ত নিব? তাই এখন আপনিই বলুন, কি করব? এত বড় একটা সুযোগ হাতছাড়া করে দিব? নাকি একবার চেষ্টা করে দেখব? রাবির মেহুলের মুখের দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে এত উৎসাহ দেখে তার খুব খারাপ লাগছে। সে মেয়েটাকে কষ্ট দিতে চায় না। আবার মাকেও সে নারাজ করতে পারছে না। সে ম্লান সুরে বলল, মেহুল, আপনি তো দেখছেনই মা গানের কথা শুনলেই রেগে যাচ্ছেন। এই অবস্থায় আমি এখন মাকে গিয়ে এই কথা কি করে বলবো? তার উপর আমার ঝামেলারও শেষ নেই। একটার পর একটা লেগেই যাচ্ছে। এসবের মাঝে আপনার এই গানের ব্যাপারটা আমাকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলছে। আচ্ছা, যদি এখন আমি বলি গানটাকে ছেড়ে দিন, অন্য কিছু নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখুন, তখন আপনি পারবেন? জানি পারবেন না। কষ্ট হবে। তেমনি এখন যদি আপনি বলেন আপনি আপনার মায়ের কথাকে দাম না দিয়ে আমাকেই সাপোর্ট করুন, তাহলে বলবো সেটা আমিও পারব না। আপনি বা মা কাউকেই আমি কষ্ট দিতে পারব না। এখন দুজনকেই ভালো রাখতে এইটুকু কঠোর আমাকে হতেই হবে। মেহুল। মেহুল অন্যদিকে মুখ করে বসে ফিচের গলায় বলে, গান গাইতে দিবেন না, সেটা সরাসরিই বলতে পারেন। এত ভনিতা করার দরকার নেই। আপনি রাগ করলেও এই মুহূর্তে আমার আর কিছু করার নেই। মা রাজি হবেন না আমি জানি। তাও আমি আবার কথা বলবো। তবে আগের বারের মতো এখনো বলছি, মা রাজি না হলে আমি মায়ের বিরুদ্ধে যেতে পারবো না। সেটা তো আমিও করতে বলছি না। যেখানে আমার মা বাবাই আমাকে সাপোর্ট করছেন না,
সেখানে আপনি তো আরো দূরের মানুষ। এই বলে মেহুল উঠে নিজের রুমে চলে যায়। তবে এই কথাটা রাবিরের প্রচণ্ডভাবে মনে লাগে। সে মেহুলের দূরের মানুষ? এত কিছু করেও সে মেহুলের কাছের মানুষ হতে পারল না? এর থেকে ব্যর্থতার আর কি হতে পারে? মেহুরের বাবা রাবিরের সাথে ড্রয়িং রুমে বসে কিছুক্ষণ কথা বলেন। তিনি এখন অনেকটাই সুস্থ। রাবির উনার সমস্ত চিকিৎসার দায়ভার নিয়েছে। যদিও এই কথা এখন অবধি উনি জানেন না। জানলে হয়তো আত্মসম্মানে লাগত। যতই হোক মেয়ের জামাই তো। আর সেই জন্যই মেহুলও আর উনাকে কিছু বলেনি। ড্রয়িং রুমে রাবির তখন একাই ছিল। কারোর সাথে ফোনে কথা বলছিল। রামিনা বেগম ব্যাপারটা খেয়াল করেন। তিনি মেহুলের রুমে গিয়ে দেখেন মেহুল কেউ একজনের সাথে ফোনে খুব ঝগড়া করছে। তার কথার ধরনে তিনি সেই ব্যক্তিকে চিনতে পারছেন না। তাই তিনি দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এর কিছুক্ষণের মাঝেই মেহুল কল কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। পরে দরজায় মাকে দেখেই ব্যাখ্যা করতে থাকে কি হয়েছে না হয়েছে। মা, এই খবরের কাগজে এসব কে লিখিয়েছে জানো? আমাদের ক্লাসের সিয়াম। কিন্তু সে এখন কোনোভাবেই ব্যাপারটা স্বীকার করছে না। তাই এখন ওকে কল দিয়ে খুব ঝেড়েছি। ওর জন্যই তো আমাকে এত কথা শুনতে হয়েছিল। জামাই ওই রুমে একা, আর তুই এই রুমে বসে বসে ঝগড়া করছিস? মেহুল বিরক্ত চোখে তাকায়। সে কি বলল, আর তার মা কি বলছে? মানে সবকিছুর মধ্যেই উনাকে উনার জামাইকে টেনে আনতেই হবে। মেহুল ধপ করে বিছানায় বসে বলে, তো উনাকে ওইখানে বসে বসে শোক পালন করতে কে বলেছে? এই রুমে আসলেই তো পারেন। নাকি এই রুমে আসতেও উনাকে এখন দাওয়াত দিয়ে আনতে হবে? রামিনা বেগম চেতে মেয়ের মাথায় চাটি মেরে বলেন, চেটাং চেটাং কথা না বললে হয় না, না? যা, জামাইকে গিয়ে তুই বলে রুমে আনো। কতদিন পরপর ছেলেটা আসে, তাও যদি উনি একটু দাম দিত। না চাইতেন এমন হীরা পেয়ে গিয়েছ তো, তাই মূল্য নেই। হীরা যখন হারাবে তখন বুঝবে তার কি মূল্য। মেহুল উঠে দাঁড়িয়ে দু হাত জোর করে মায়ের সামনে মাথা নুয়ে বলে, ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। তোমার জামাইকে এখন থেকে আমি মাথায় করে রাখব। তাও দয়া করে এইসব ভয়ানক ইমোশনাল কথাগুলো আমাকে আর বলো না। আমার হার্ট অ্যাটাক চলে আসে। রামিনা বেগম চোখ পাকিয়ে তাকাতেই মেহুল এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর সে ড্রয়িং রুমের দরজার কাছে যায়। রাবির তখনও ফোনে কথা বলছে আর ব্যস্ত হয়ে রুম জুড়ে পায়চারি করছে। মেহুল দাঁড়িয়ে একদৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। খেয়াল করে তার প্রতিটি অঙ্গভঙ্গি। লোকটার মাঝে আসলেই নেতা নেতা একটা ভাব আছে। সুঠাম দেহের প্রতিটা অংশ যেন জানান দিচ্ছে তিনি কতটা পরিশ্রমী। তার এই চোখে মুখের ভীষণ নিখুঁত গাম্ভীর্যতা তাকে যেন আরও বেশি চমৎকার করে তুলছে। যেন কোথাও কোনো ভুল নেই। খুব যত্নে গড়া একজন মানুষ। প্রতিটা নারীর কল্পনার পুরুষ হয়তো এমনিই, যাকে দেখলেই চোখের তৃষ্ণা মিটবে, তবে মনের তৃষ্ণা কেবল বেড়েই যাবে। রাবিরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতেই আনমনেই তার চোখ রাবিরের ঠোঁটের উপর পড়ে। তার চলমান অস্থির ঠোঁট জোড়া দেখে মেহুলের চোখ যেন তাতেই আটকে যায়। কেমন অদ্ভুত ঘোরে যেন আটকে গেল সে। কোনো পুরুষ মানুষের ঠোঁট এত সুন্দর হয় নাকি? ঠোঁট তো কেবল মেয়েদের সুন্দর। তবে রাবিরের বেলায় এর ব্যতিক্রম কেন হল? আমি জানি আমার ঠোঁট সুন্দর, তাই বলে এভাবে চেয়ে থেকে সেই সৌন্দর্য উপভোগ করার কোনো মানেই হয় না। মেহুল চমকে তাকায়। কি হলো ব্যাপারটা? রাবিরের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে তার আর বুঝতে বাকি রইল না। ইস, কিভাবে হ্যাংলার মতো সে রাবিরের ঠোঁটের দিকে চেয়েছিল। রাবির কি ভাবছে কে জানে। ভীষণ লজ্জায় পড়ে সে। লজ্জায় কি করবে বুঝতে না পেরে দৌড়ে আবার নিজের রুমে চলে যায়।
মেহুল দরজার সামনে দাঁড়িয়ে আছে। রাবির এখন বেরোবে। সে জুতা পরছিল। জুতা পরা শেষে সে দরজার সামনে আসতেই মেহুল সাইড হয়ে দাঁড়ায়। রাবির বাইরে বেরিয়ে আসে। পেছনে ফিরে মেহুলের দিকে চেয়ে বলে, আসছি তাহলে, আল্লাহ হাফেজ। মেহুল ইতস্তত স্বরে বলে, আজকে থেকে গেলেও তো পারেন। রাবির ভ্রু উঁচু করে অবাক হওয়ার ভান করে বলে, আপনি আমাকে থেকে যেতে বলছেন, স্ট্রেঞ্জ। জি, যদি মিটিংটা বেশি জরুরি না হয়ে থাকে তবে থেকে যেতে পারেন। এই কথা শুনে রাবির তার দিকে কিছুটা এগিয়ে আসে। মেহুল নিজের জায়গাতেই স্থির। রাবিরের দিকে এক খেয়ালে চেয়ে আছে। রাবির আরও কিছুটা অগ্রসর হয়। মৃদু সুরে শুধায়, প্রেমে পড়েছেন, মিসেস খান? মেহুল সঙ্গে সঙ্গে চোখ নামায়। তীব্রভাবে মাথা নাড়িয়ে বলে, একদমই না। রাবির হাসে। সে আরও এগিয়ে গিয়ে মেহুলের কপালে ঠোঁট ছোঁয়ায়। কোমল স্বরে বলে, প্রেম কিন্তু ভয়ানক রোগ। এর থেকে বেঁচে থাকবেন। নয়তো এই রোগ কিন্তু মনকে একেবারে নিঃস্ব করে ছাড়ে, বুঝেছেন? আজ আসছি। অন্য একদিন না হয় আপনার এই ইচ্ছে পূরণ করব। আল্লাহ হাফেজ। রাবির ফিরতেই মেহুল আবার প্রশ্ন করে, আপনি কখনো প্রেমে পড়েছেন, নেতা সাহেব? রাবির ঘুরে তাকায়। কিছুক্ষণ মেহুলের দিকে চেয়ে থেকে জোরে নিঃশ্বাস ফেলে। জি। আপনার নেতা সাহেবও বোধ হয় এই রোগে আক্রান্ত হয়েছে। তার অবস্থা খুব একটা ভালো না। ডাক্তারের শরণাপন্ন হতে হবে বোধ হয়। চিকিৎসা ছাড়া তো বাঁচার আর কোনো উপায়ও দেখছি না। রাবিরের এই কথাগুলো শুনে মেহুলের কেন যেন লজ্জা লাগে। সে মাথা নিচু করে মিয়ে যাওয়া সুরে বলল, আচ্ছা, ডাক্তার দেখিয়ে নিন। এখন যান, আল্লাহ হাফেজ। মেহুল দরজা আটকে দেয়। রাবির মৃদু হেসে সেখান থেকে বেরিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে এসে রাবিরের যাওয়া দেখে। রাবিরের গাড়ি যতক্ষণ দেখা গিয়েছে সে বারান্দা থেকে ততক্ষণই চেয়েছিল। রাবিরের গাড়ি দৃষ্টির বাইরে চলে যাওয়ার পর সে রুমের ভেতরে এসে বসে। তখন তাকে রীতা কল দেয়। মেহুল কল রিসিভ করে। রীতা চিন্তিত সুরে জিজ্ঞেস করে, তুই সিয়ামকে কি বলেছিস, মেহুল? মেহুলের পুরনো রাগ আবারও তাজা হয়ে উঠে। সে ক্ষিপ্ত সুরে বলে, তুই জানিস, ওই সিয়ামই এইসব কিছু করেছে। তোর কি মাথা খারাপ, মেহুল? সিয়াম কেন এইসব করতে যাবে? এতে সিয়ামের কি লাভ? আর ও যদি এসব করতই তাহলে তো সে সবকিছু স্বীকারই করত, তাই না? অযথা ও কেন তোকে মিথ্যে বলতে যাবে? এই একটা ব্যাপার তো আমিও বুঝতে পারছি না। কিছু একটা তো কারণ আছে। হ্যাঁ, আগে তুই সেই কারণ খুঁজে বের কর। তারপর কারোর উপর দোষ চাপাস। আশ্চর্য! তুই এইভাবে বলছিস কেন? আমি কারোর উপর দোষ চাপাচ্ছি না। এই কথাগুলো রাবির সংবাদপত্রের অফিস থেকে পেয়েছেন। উনারাই বলেছেন এইসব কিছু সিয়াম নামের একটা ছেলে করেছে যে আমার ভার্সিটিতেই পড়ে। সিয়াম নামের ছেলে কি আমাদের ভার্সিটিতে আর নেই? ওদের মধ্যেও তো কেউ একজন করতে পারে। রীতা হঠাৎ এত ওভাররিয়েক্ট কেন করছে সেটা মেহুল বুঝতে পারছে না। তাই সে বলল, ঠিক আছে, তোর এখন কিছু বিশ্বাস করতে হবে না। রাবির এখনও খোঁজাখুঁজি করছেন। কে সত্য কে মিথ্যা সবকিছুই একদিন বেরিয়ে আসবে। আপাতত তুই তোর বিশ্বাস নিয়ে থাক আর আমি আমার বিশ্বাস নিয়ে থাকি। রাখছি। মেহুল কল কেটে দেয়। রীতার এমন ব্যবহার তার মোটেও পছন্দ হয়নি। সাপোর্ট না করুক তাই বলে এভাবে কথা বলবে? সে তো তার বেস্ট ফ্রেন্ড। মেহুল মন খারাপ করে রান্নাঘরে যায় কফি বানাতে। রাবির থানায় আসে। পুলিশ অফিসার বলেন, মি খান, আমরা সেই লোকটিকে পেয়েছি, যে এই আগুন লাগিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
রাবির কপালে ভাঁজ ফেলে ফিচেল স্বরে বলে, তাকে এক্ষুনি আমার সামনে এনে সব জিজ্ঞাসাবাদ করুন। আমরা জিজ্ঞাসাবাদের এক পর্ব শেষ করেছি। কিন্তু সে কিছুই স্বীকার করেনি। স্বীকার করেনি? না, সে কেবল একটা কথাই বলছে। সে কিছু জানে না। এছাড়া আর কিছুই তার মুখ থেকে বের হচ্ছে না। রাবির টেবিলের উপরে থাকা পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। আর কিভাবে বাঁকাতে হয় সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন। এই সত্যটা বের করা আমার জন্য খুব জরুরি। যেভাবেই পারেন ওর মুখ খুলান। ওকে বলতে হবে। যে কোনো মূল্যে ওর মুখ থেকে সব সত্যি বের করতেই হবে। জি, আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে যাব। কতক্ষণ আর চুপ থাকবে? একবার না একবার তো সব স্বীকার করবেই। পরদিন সকালে ভার্সিটিতে একটা ছোটখাটো হইচই লেগে যায়। মেহুল আর সিয়ামের বিশাল ঝগড়া হয়েছে। যদিও সবকিছু প্রথমে সিয়ামই শুরু করেছিল, তবে পরে মেহুলও তাকে ছাড়েনি। রিতা না থাকলে এই ঝগড়া হয়তো আরও বড় আকার ধারণ করতে পারত। তবে তার জন্যই বড় কোনো ঝামেলা হওয়ার আগে সব বেঁচে গিয়েছে। মেহুল ছোট্ট গাছটা থেকে একটা পাতা টান দিয়ে ছিঁড়ে সেটা টুকরো টুকরো করতে করতে বলল, তুই দেখেছিস ওই অসভ্য ছেলেটা আজ কি কি করেছে? ও সবার সামনে এভাবে সিন ক্রিয়েট করে আমাকে অপমানিত না করলেও পারত। আমার এখন রাগে গা জ্বলে যাচ্ছে। তুইও তো কম বলিসনি। মেহুল ফোঁস ফোঁস করতে করতে রিতার দিকে তাকায়। ক্রোধ নিয়ে বলে, এখনো তুই আমাকেই বলছিস? ওই ছেলেকে তুই কিচ্ছু বলবি না? আজকে আমি ওকে কিছু বলেছিলাম? ও ইচ্ছে করে আমার সাথে এসে লেগেছে। একে তো চুরি, তার উপর আবার সিনাজুরি। আর এইসবের পরেও তুই ওই ছেলের সাপোর্টই করছিস? কি হয় ও তোর? আমি তোর বেস্ট ফ্রেন্ড। তুই আমার সাপোর্ট করবি? রিতা অন্যদিকে ঘুরিয়ে বলে, বেস্ট ফ্রেন্ড ভুল করলে তার সাপোর্ট করতে হয় না, তাকে বোঝাতে হয়। ওহ আচ্ছা, এখন তোর মনে হচ্ছে আমি ভুল করছি। আর ওই সিয়াম তো দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? ঠিক আছে, আজ সব সরাসরি প্রমাণ হবে। আমি ওই সিয়ামকে নিয়েই ওই সংবাদপত্রের অফিসে যাব। গিয়ে ডিরেক্ট ওই লোকের সাথে কথা বলবো। তাহলেই তো সব সত্যি বেরিয়ে আসবে, তাই না? চল। মেহুল রিতাকে জোর করে টেনে নিয়ে ক্যান্টিনে গেল। সিয়াম তার বন্ধুদের সাথে সেখানেই আড্ডা দিচ্ছে। মেহুল তাদের টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই সিয়াম আবার ক্ষেপে যায়। ক্ষিপ্ত সুরে জিজ্ঞেস করে, তুমি এখানে আবার কেন এসেছ? একবার ঝগড়া করে পেট ভরেনি? আবার এসেছ ঝগড়া করতে? মেহুল রেগে গেলেও কিছু বলে না। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে, দেখো সিয়াম, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। হয়তো একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এছাড়া আর কিছুই না। তবে আমরা এই ব্যাপারটাকে সলভ করতে পারি। এই যেমন তুমি বলছো, তুমি এইসব কিছু করনি। কিন্তু আমি বলছি, তুমি সব করেছ। আর আমাদের এসব জানিয়েছেন ওই সংবাদপত্রের রিপোর্টার। এখন আমরা যদি সেখানে গিয়ে সরাসরি তার সাথে কথা বলি তাহলেই তো সব সত্য বেরিয়ে আসবে। হতেও পারে আমার ভুল হয়েছে। আবার হতে পারে ওই সংবাদকর্মীই আমাদের ভুল ইনফরমেশন দিয়েছেন। এই জন্যই আমাদের আগে সেখানে যেতে হবে। কথা না বললে আমরা কিছুই বুঝতে পারব না। এখন তুমি বলো, তুমি কি করবে? সিয়াম ভাবতে লাগল। মনে হল, এটাই ঠিক। সরাসরি গিয়ে কথা বলাই ভালো। এতে সে যে কিছু করেনি সেটা সে সহজেই প্রমাণ করতে পারবে। তাই সে রাজি হয়ে গেল। মেহুলও তখন সঙ্গে সঙ্গেই তাকে আর রিতাকে নিয়ে চলে গেল সেই সংবাদপত্রের অফিসে। সংবাদপত্রের অফিসের ভেতরে ঢুকতেই মেহুল সাদরাজের সামনে পড়ে। সাদরাজকে এখানে দেখেই চমকে যায় সে।
সাদরাজও হঠাৎ মেহুলকে দেখে থতমত খায়। কি বলবে বুঝতে পারে না। তাও সে মুখে মেকি হাসি এনে বলে, মেহুল, আপনি এখানে? মেহুল ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, জি, একটা কাজে এসেছি। আপনারও কি এখানে কাজ ছিল? হ্যাঁ। ওহ, হ্যাঁ হ্যাঁ, একটা কাজে এসেছিলাম। আচ্ছা, আপনি কেন এসেছেন? মেহুলের মনে এখন খটকা লাগে। সাদরাজ মোটেও সুবিধার লোক না। সন্দেহের খাতা থেকে তার নামটা একেবারেই বাদ দেওয়া যায় না। তাই সে সরাসরি বলল, আসলে কিছুদিন আগে আমাকে নিয়ে খবরের কাগজে একটা প্রতিবেদন লেখা হয়েছিল। আর এখানের একজন রিপোর্টার বলেছেন সেই প্রতিবেদনটা নাকি আমাদের ভার্সিটিরই সিয়াম নামের একজন লিখতে বলেছে। কিন্তু এই যে সিয়াম, সে কোনোভাবেই এটা স্বীকার করছে না। তাই এখন এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই আমরা তাকে নিয়ে এখানে এসেছি। সাদরাজ সঙ্গেই মৃদু হেসে বলে, যেখানে ও কিছু করেইনি সেখানে ও কেন সবকিছু স্বীকার করবে বলুন? মেহুল, রীতা আর সিয়াম তিনজনেই খুব অবাক হয়। মেহুল ভ্রু জোড়া আরও কুঁচকে বলে, মানে, আপনি এসব কেন বলছেন? সাদরাজ তপ্ত শ্বাস ফেলে মাথার ভেতরে কথা সাজায়। অতঃপর ধীর সুরে বলে, আসলে মেহুল, এইসব কিছু আমি করেছি। সিয়াম না। মেহুল চেতে যায়। জিজ্ঞেস করে, আপনি করেছেন মানে? রিপোর্টার কি তবে আমাদের মিথ্যে কথা বলেছেন? না, আসলে ঠিক মিথ্যেও না। আমিই রিপোর্টারের কাছে আমার নাম সিয়াম বলেছিলাম, যেন আমার পরিচয়টা গোপন থাকে। ভেবেছিলাম এই খবরের পর আপনার অনেক উপকার হবে। আপনি খুব খুশি হবেন। তারপর না হয় কোনো একদিন আপনার কাছে গিয়ে বলবো এই সব কিছু আমি করেছি। আপনাকে এই বলে চমকে দিতে চেয়েছিলাম। মেহুল তখন প্রচণ্ড রাগ দেখিয়ে বলে, আর আপনার এসবের জন্য আমাকে কত কিছু ফেস করতে হয়েছে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার সম্পর্কে কিছু করার আগে আপনি আমাকে বলবেন না? আমার অনুমতি ছাড়াই সবকিছু করে ফেললেন। আপনার জন্য অযথা আমি সিয়ামকে এত কথা শুনিয়েছি। ওর আর আমার মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। আর আপনি এতদিনে আসছেন এই সব কিছু বলতে। সাদরাজ অনুনয়ের সুরে বলে, আমি দুঃখিত। আমি জানতাম না আপনার সাথে এত কিছু যে হবে বা হয়েছে। আমি আপনার ভালোর কথা ভেবেই এসব করেছিলাম। আপনার গায়িকা হওয়া স্বপ্ন। তাই চেয়েছিলাম ছোট্ট একটা সাহায্য করতে পারি কিনা। আমার এই ব্যবহারে আপনার খারাপ লেগে থাকলে আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ, আমাকে ক্ষমা করবেন। আর সিয়াম, আমি বুঝতে পারিনি আমার এই মিথ্যে পরিচয় যে আপনার উপরও এভাবে প্রভাব ফেলবে। আমি ইচ্ছে করে কিছু করেনি। তারপরও আমি দুঃখিত। সিয়াম বলল, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। আপনি তো ভালো করতে চেয়েছিলেন। হয়তো সঠিক ওয়েটা বুঝতে পারেননি। আমি কিছু মনে করেনি। সাদরাজ আবার মেহুলের দিকে তাকায়। মিয়ে যাওয়া সুরে বলে, আমাকে কি ক্ষমা করা যায় না মেহুল? আমি সত্যিই বুঝতে পারিনি। প্লিজ, আমাকে ক্ষমা করে দিন। মেহুল কিছু একটা ভেবে বলল, ইটস ওকে। আপনি আমার ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলেছেন। তবে ক্ষমা যখন চেয়েছেন তখন তো আর কিছু বলা যায় না। তবে ভবিষ্যতে দয়া করে আর এমন কিছু করবেন না। না না, একদমই না। ক্ষমা যখন করেই দিয়েছেন তখন ব্যাপারটাকে আরও সহজভাবে নেওয়ার জন্য আমরা কিন্তু একটা রেস্টুরেন্টে বসতে পারি, যদি আপনাদের কারোর কোনো আপত্তি না থাকে। রীতা আর সিয়াম সঙ্গেই সম্মতি জানাল। মেহুল তাদের দিকে রাগী চোখে তাকালেও তারা তাকে পাত্তা দিল না। আর মেহুলও জানে সাদরাজ কেন এসব করছে। সাদরাজের পরবর্তী পদক্ষেপ জানার জন্য তাকে এখন তার সাথে ভালো একটা সম্পর্ক রাখতেই হবে।
সেই ভেবে সেও শেষে সম্মতি দিল। তারপর সবাই গেল একটা কাছের রেস্টুরেন্টে। তবে সেখানে গিয়ে রীতা আর সিয়াম এক টেবিলে বসে পড়ে, আর মেহুল আর সাদরাজকে দিল অন্য এক টেবিলে। মেহুল তাদের এই কর্মকাণ্ড দেখে বাকরুদ্ধ। ওরা আলাদা কেন বসল, আশ্চর্য। মেহুল চোখ মুখ কুঁচকে তাদের দিকে চেয়ে আছে। সাদরাজ তখন জিজ্ঞেস করে, ওরা কি রিলেশনে আছে? মেহুল তার দিকে চেয়ে জবাবে বলে, জানি না। সাদরাজ মৃদু হেসে বলে, এটা না জানলেও ওদের দেখে বোঝা যাচ্ছে যে ওরা একটু নিজেদের মতো সময় কাটানোর জন্যই আলাদা বসেছে। আর এমনটাও তো না যে ওরা আমাদের একটু স্পেস দেওয়ার জন্য আলাদা বসেছে। কারণ ওরা তো নিশ্চয়ই জানে আপনি বিবাহিত, তাই না? মেহুল বিরক্তির সুরে বলে, জি। আচ্ছা, তো কি খাবেন বলুন? যা খুশি একটা অর্ডার দিন। সাদরাজ তখন নরম গলায় বলে, আমার উপর রাগ এখনো কমেনি, তাই না? না, এখানে রাগের কি দেখছেন? আপনি যা অর্ডার দিবেন আমি তাই খাব। আমার আলাদা করে কোনো পছন্দ নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে 2টা থাই স্যুপ অর্ডার দিচ্ছি। ঠিক আছে। স্যুপ খেতে খেতে সাদরাজ জিজ্ঞেস করল, আপনার হাজবেন্ড নিশ্চয়ই আমাকে চিনেন? মেহুল থমকে তাকায়, ভাবে কি জবাব দিবে, হ্যাঁ নাকি না। কিছুক্ষণ ভেবে বলে, না তো। কিভাবে চিনবেন? উনার সাথে তো আপনার কখনো দেখাই হয়নি। আপনি তো নিশ্চয়ই আমার কথা উনাকে বলেছেন? না, ওভাবে কখনো বলা হয়নি। মানে উনি একদমই আমার সম্পর্কে কিছু জানেন না? না। সাদরাজ যেন এতে খুশি হল। সে বলল, ওহহ, সমস্যা নেই। একদিন অবশ্যই কথা হবে। মেহুল তার কথার ধরন বুঝতে পেরে হেসে বলে, হ্যাঁ, তা তো অবশ্যই হবে। সাদরাজ আরও কথা বাড়ায়। মেহুলের বাবার কথা জিজ্ঞেস করে, তার মার কথা জিজ্ঞেস করে, তার পড়াশোনা ব্যাপারে পরামর্শ দেয়। কথার ছলে তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নেয়। তারপর জিজ্ঞেস করে, আপনার গান গাওয়া নিয়ে কি আপনার হাজবেন্ডের আপত্তি আছে? না। তাহলে আপনার প্রতিবেদন প্রকাশ পাওয়ার পর আপনাকে প্রবলেম কেন ফেস করতে হয়েছে? আমার শাশুড়ি মা চান না আমি গান গাই। সাদরাজ তখন স্যুপের বাটিতে চামচ নাড়াতে নাড়াতে বলে, আজকাল অমন টিপিক্যাল টাইপ শাশুড়ি আছেন নাকি? আজকালকার শাশুড়িরা হবে মডার্ন। তারা গান নাচ সবকিছুতেই ছেলের বউদের পারমিশন দিবেন। এই যেমন আমার মা, উনি তো আমার বড় ভাইয়ের বউকে নাচ শেখার অনুমতি দিয়েছেন। উনি নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাবির নাচ দেখেন। আর আজকালকার শাশুড়ির তো এমনিই হওয়া উচিত, তাই না? মেহুল খুব ভালো মতোই বুঝতে পারছে সাদরাজ কি চাইছে। তাই সে তার কথার সাথে তাল মিলিয়ে বলে, একদমই তাই। এই জন্যই আমার শাশুড়িকে আমার একদমই পছন্দ হয় না। নেহাতি একটা ভালো জামাই পেয়েছি, না হলে এই বিয়ে কে মানত? সাদরাজ যেন এবার আরও সুযোগ পেয়েছে। সে বলে, ভালো জামাই যখন পেয়েছেন তখন জামাইকেই বলুন না, শাশুড়িকে রাজি করানোর জন্য। উনার মা নিশ্চয়ই উনার কথা ফেলতে পারবেন না। হ্যাঁ, উনি বলেছেন কথা বলবেন। এখন বাকিটা উনার ইচ্ছা। চিন্তা করবেন না, রাজি হয়ে যাবে। জি, দোয়া করবেন। অবশ্যই। আর আমার কার্ডটা তো আপনার কাছে আছেই। যে কোনো প্রয়োজনে আমাকে কল দিবেন। আমি আপনার জন্য সবসময়ই ফ্রি। মেহুল তখন মিনমিনিয়ে বলল, তা তো দেখছি। সাদরাজ জিজ্ঞেস করল, কিছু বললেন? না না, কিছু না। আজ তাহলে উঠি। অন্য কোনোদিন আবার কথা হবে। চলুন তাহলে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। না, আমি তো এখন বাসায় যাব না। ভার্সিটিতে যাব। আপনি নিশ্চিন্তে আপনার গন্তব্যে যান।
আমি একাই বাসায় ফিরতে পারব। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ। মেহুল এবার সিয়াম আর রিতার টেবিলের সামনে গিয়ে কর্কশ সুরে বলে, পুরো রেস্টুরেন্ট খাওয়া হয়ে গেলে এবার চল। রিতা বলল, হ্যাঁ হ্যাঁ, চল। রিকশায় উঠেই মেহুল প্রচণ্ড রাগ দেখিয়ে বলল, তুই সিয়ামকে পছন্দ করিস, তাই না? রিতা লজ্জা পায় বোধ হয়। অন্যদিকে চেয়ে মাথা ঝাঁকায়, যার অর্থ হ্যাঁ। মেহুল রাগে কি করবে বুঝতে পারছে না। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই বেস্ট ফ্রেন্ডের নামে কলঙ্ক। এছাড়া আর আমার কিছু বলার নেই। চলবে।